প্রিয় দর্শক, আপনারা দেখছেন কানেক্টিং বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। কানেক্টিং বাংলাদেশে আমাদের চেষ্টা থাকে আমরা প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, অনলাইনের মাধ্যমে তাদের সমস্যা শোনার চেষ্টা করি এবং চিকিৎসা দেবার চেষ্টা করি। দর্শক, গত পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দিঘলি গ্রামে। দর্শক, সেখানে আসলে আমাদের সাথে অনেক মা বোনেরা যুক্ত হয়েছেন। এই একই কারণে আমরা আরও একটি পর্ব সেখানকার মা বোনদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলেই করতে চাই। আমাদের সাথে সেখান থেকে আছেন উপস্থাপনা করার জন্য মারজান আক্তার এবং প্রেসক্রিপশন লিখবেন হাসানুজ্জামান রাসেল ভাই। মারজান আপা এবং রাসেল ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আবারও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জি ধন্যবাদ আপা। অতিথি হিসেবে আমাদের সাথে কিন্তু স্টুডিওতে আছেন গাইনি ও ফিটো ম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর আরিফা শারমিন মায়া। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে আরও একবার যোগ দেওয়ার জন্য, এবং আমরা আশা করছি যে সেই লক্ষ্মীপুর জেলার একই সেই দিঘলি গ্রামে সেখানকার আরও অনেক মায়েদের সাথে আজকে আমরা কথা বলতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে আরও একবার যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। মারজান আপা, আপনি শুরুতেই জানাবেন যে কে আছেন আপনার সাথে এবং ওনার কি সমস্যা আছে। আমাদের সাথে আছে সুমাইয়ার কথা শোনাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। বয়স কত? আমার বয়স 19 বছর। 19 বছর। কি সমস্যা হচ্ছে? আমার বাচ্চা হওয়ার পর থেকে মেন্স হইলে পেট ব্যথা করে প্রচুর। আচ্ছা, বাচ্চা হওয়ার পর থেকে? আগে মেন্স হলে ব্যথা করতো না? আগেও করতো, কিন্তু কম করতো, এখন অনেক বেশি করতেছে। আচ্ছা, ব্যথাটা বেশি, কিন্তু এমনি মেন্স পরিমাণ ঠিক আছে? হ্যাঁ, কম। বাচ্চার বয়স কত বললেন? 2 মাস। 2 মাস, মাত্র 2 মাস। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ব্যথা হলে ব্যথার জন্য আমরা বেদনানাশক কিছু ওষুধ আমরা দিতেই পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি রাসেল সাহেবকে বলবো যে ওখানে যদি HPR-DS অথবা ডিসবেন নামে 500 মিলিগ্রামের কোনো ওষুধ পাওয়া যায় তাহলে একটা করে 3 বার খাবে 5 দিন, বা যে কদিন ব্যথা থাকে, এবং তার সাথে অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবে 2 বেলা। প্রচণ্ড সাদা সাপ ভাঙে। প্রচণ্ড সাদা স্রাব ভাঙে। আচ্ছা, এটাও কিন্তু আমাদের মেয়েদের আমরা কিন্তু অনেক বেশি পাই আজকাল, হ্যাঁ, যে সাদা স্রাব বেশি যাচ্ছে। তো সাদা স্রাব যায় আসলে আমরা যেটা বলি যে আপনার তো পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বড় একটা বিষয়, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। সেই সাদা স্রাব গেলে আমরা কিছু ক্যাপসুল, কিছু ট্যাবলেট আমরা খেতে বলি, এবং একই সাথে আমরা কিন্তু এটা একটু পরীক্ষাও করতে পারি। রক্তের গ্লুকোজ যদি কোনো কারণে বেড়ে যায় তাহলেও কিন্তু সাদা স্রাবের পরিমাণটা বাড়ে। তো আমি বলবো সেক্ষেত্রে ক্যাপসুল, যেটা আমরা বলি যে ফ্লুগাল 150 মিলিগ্রাম সপ্তাহে একটা করে 4 সপ্তাহ খাবে, আর এর সাথে ট্যাবলেট ফ্লামিড 500 মিলিগ্রাম একটা করে 3 বেলা 5 দিন খাবে। এবং আপনার স্বামী তো, আপনারা তো একসাথেই থাকেন, হ্যাঁ? আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিন্তু হাজব্যান্ডকেও একটু ওষুধ দিয়ে থাকি যাদের সাদা স্রাব যায়। সেখানে সেকনিড-DS 2 গ্রাম একবারই হাজব্যান্ড খাবে। রাসেল সাহেব কি নোট করতে পেরেছেন? জি ম্যাডাম, পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আর আপনি যতবার বাথরুমে যাবেন ডেটল স্যাভলনটা ব্যবহার করবেন না। যেটা ব্যবহার করবেন গরম পানির সাথে 2 চামচ লবণ মিশিয়ে ওই পানিটা ব্যবহার করবেন, এবং সবসময় পরিষ্কার কাপড় পরিধান করবেন। ঠিক আছে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওনার বাচ্চারা ছোট, আমি একটু ওনাকে বলতে চাই, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি নিজে ঠিকমতো খাবার দাবার খান না, আপনি একটু দুর্বল আপনাকে দেখে মনে হচ্ছে। বাচ্চার যত্নের সাথে সাথে কিন্তু আপনার নিজের প্রতিও খেয়াল রাখতে হবে, আপনাকেও ঠিকমতো খাবার দাবার খেতে হবে, নিজেরও যত্ন নিতে হবে। আচ্ছা, ঠিক আছে? জি, ঠিক আছে আপা, অনেক ধন্যবাদ। তারপর আমাদের সাথে নুন্নাহার আপা আসছেন। নুন্নাহার আপার কথা শোনাবেন। জি আপা, বলেন আপনার বয়স কত আর কি সমস্যা হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স হচ্ছে 35 বছর। 35? জি। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে আপা? সমস্যা হয়েছে দাঁতে ব্যথা করে, গলা ব্যথা। দাঁতে? জি। দাঁতে ব্যথা, গলা ব্যথা, কানে ব্যথা করে। কানেও ব্যথা। আচ্ছা, আপনি তো নাক কান গলার ডাক্তার হলে বেশি ভালো হতো। আচ্ছা, যাই হোক, এখন যেটা হচ্ছে কি, আপনাকে কানে কি শুনতে পান নাকি কোনো ভোবো শব্দ করে বা এরকম কিছু হয়? কানে শুনতে পাই, এনে ব্যথা করে, মানে ভিতরে গুটগুট করে কামড়ায়। আচ্ছা, এখন হচ্ছে প্রথম কথা বলি, দাঁতে যে ব্যথা, সেটা অনেক সময় যেটা হয় কি, দাঁতের গোড়ায় গোড়ায় আমরা ক্যারিজ বলি, কিছু ময়লা জমে যেটা হয়, হ্যাঁ,
তো সেটা হলে আপনাকে যেটা করতে হবে, দাঁতের ব্যথা কিন্তু খুব তীব্র ব্যথা হয়, আপনি ভিটামিন বেশি করে খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার, হ্যাঁ, লেবু মালটা এগুলো খাবেন, তার সাথে সিভিট পাওয়া যায়, সিভিট একটা করে 2 বেলা 14 দিন খেতে হবে। এবং ব্যথা যদি তীব্র হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্যারাসিটামল বা নাপা যেটা আমরা বলি এটাতেও কিন্তু কাজ করে না, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ট্যাবলেট রোলাক 10 মিলিগ্রাম 2 বেলা খাবার পরে দিতে হবে, অবশ্যই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ। এবং এই ক্যারিজ বা এটা যদি থাকে সেটা পরিষ্কারের কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনাকে দাঁতের ডাক্তার যে আছে ওনার শরণাপন্ন হতে হবে। আর সব সময় লবণ গরম পানি দিয়ে গার্গিল করবেন, যেটা আপনার দাঁতেরও উপকার হবে এবং গলা ব্যথাটাও অনেক অংশে কমে যাবে। যদি আপনার টনসিলে কোনো সমস্যা থাকে বা ইনফেকশন থাকে, সেটা তো আসলে আমরা টর্চ লাইট দিয়ে গলাটা দেখে বলতে পারতাম, তো এই সুযোগ যেহেতু নাই, আমি যদি মনে করি আপনার পাশে ওনারা আপনাকে চেক করে দিতে পারেন। টনসিল যদি ফুলে যায় বা টনসিলাইটিস হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দেই, সেই অ্যান্টিবায়োটিকটা আমাদের যেমন ফিরোটিল প্লাস বা সেফোটিল প্লাস 500 মিলিগ্রাম 2 বেলা কমপক্ষে 5 দিন খেতে হবে। আর অবশ্যই লবণ গরম পানি গড়গড়া করবেন। আর যেটা আমরা বললাম যে এই জিনিসগুলো যদি আপনি করেন, গলা ব্যথাই ভালো হয়ে যাবে। কানের ব্যথা থাকলে এই অ্যান্টিবায়োটিক যেটা আমি একটু আগে বললাম, সেটা কানের ব্যথাতেও কাজ করবে, গলা ব্যথাতেও কাজ করবে। তবে কোনো কারণে যদি আপনার কানের পর্দায় কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা আবার হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আপাতত আমি যেগুলো বললাম রাসেল সাহেব নোট করেছেন, ওনাকে এটা বুঝিয়ে দিয়েন। ঠিক আছে আপা, আপনি ওষুধগুলো আগে শুরু করেন, তারপরে দেখা যাবে যে ব্যথাটা কমে কিনা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। জি আপা, তারপরে আমাদের সাথে আছেন আমাদের একজন সহকর্মী, উনি ওনার সমস্যার কথা শোনাবেন, তানিয়া জি। আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম, আমার নাম তানিয়া সুলতানা। আমার বিয়ে হয়েছে 2021 সালে। আমি এখনও পড়াশোনা করছি, এজন্য আমি বাচ্চা নিচ্ছি না। তো আমি বিয়ের পর থেকে এখনও মানে আপনার আমাদের সরকারি ওষুধটা সুখী খেয়ে যাচ্ছি। এখন এক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে কি না, আমি লং টাইম আমার বাচ্চা নেওয়ার আর এখনও প্ল্যান নেই। আমি আরও 2 বছর পরে বাচ্চা নিতে চাচ্ছি, মানে এখনও পড়াশোনা করছি। তো এখন আমার কোনো সমস্যা হবে কি না, পরবর্তীতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। আর এর একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে আমার সবসময় লো প্রেশার থাকে, এটা একটা সমস্যা। এখন আবার আরেকটা সমস্যা হচ্ছে আমার কয়েকদিন পর পর হঠাৎ করে ওজন বেড়ে যায়, আবার 2-3 দিনের ভিতরে আমার ওজনটা কমে যায়। আচ্ছা, ঠিক আছে তানিয়ার প্রথমে ইচ্ছাটাকে স্বাগত জানাই, পড়াশোনা করতে চাচ্ছে, এটা খুবই ভালো কথা। হ্যাঁ, আর যেটা আমি বললাম যে আমরা সাধারণত বলি যে 2 বছর পরে বাচ্চা নেওয়ার জন্য 2 বছর পিলটা কন্টিনিউ করলে কোনো সমস্যা নাই, যেটা সুখী পিল। হ্যাঁ, সুখী পিলের মধ্যে তো 2 ধরনের জিনিসই থাকে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন। তো যদি আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা, কারো মা বাবার কারো হার্ট ডিজিজ বা ডায়াবেটিস, আপনার নিজের এই ধরনের কোনো কিছু যদি না থাকে তাহলে এটা আশা করি তেমন কোনো সমস্যা হবে না। আমরা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত খেতে পারবেন। তবে আমরা মাঝে মাঝে বলি একটু লিভার ফাংশন টেস্টটা একটু করে নেবেন, একটু সিবিসি দেখে নেবেন যে হ্যাঁ অন্য কোনো সমস্যা, এনজাইমগুলো আমরা অনেক সময় দেখতে বলি যদি 5 বছরের মতো বেশি আপনার খেতে হয়। ম্যাম আমার আবার হচ্ছে আপনার সিস্ট ধরা পড়ছিল একবার, তো ওটা খুবই ছোট ছিল, 0.5 ছিল। তারপর আমি আমাদের এইদিকে গাইনি একজন ডাক্তার দেখিয়েছি, এবং তারপর হচ্ছে আমি 1 মাসের ওষুধ দেওয়ার পরে আমি খেলাম, খাওয়ার পরে আমার সিস্টটা ছিল না। এখন ওটা নিয়েও মানে একটু টেনশন হচ্ছে যে পরবর্তীতে কোনো প্রবলেম হবে কি না। তার উপর আমি আবার আপনার দীর্ঘদিন থেকে এই পদ্ধতিটা নিচ্ছি। এখন এই পদ্ধতিটা নিব না অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব, যদি একটু বলতেন। প্রথম কথা আমি যেটা বলি যে সবচেয়ে ভালো হয় ছেলেরা যদি পদ্ধতি গ্রহণ করে, তাহলে হয় কি যে আপনার কোনো এটা নিয়ে টেনশনই থাকলো না। কারণ প্রতিটা জিনিসেরই কিছু না কিছু সাইড এফেক্ট তো থাকবে, পৃথিবীতে কোনো কিছু সাইড এফেক্ট ছাড়া না। তবে তুলনামূলকভাবে কোনটাতে কম সেটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য বিষয়। তো এখন যদি আপনার এই যে 2 বছর থেকে নিচ্ছেন, আপনি এটা চেঞ্জ করে এখন ব্যারিয়ার মেথডে যেতে আপনার হাজব্যান্ড যদি করে, এটা খুবই ভালো কথা। আমরা এটাই প্রমোট করতে চাই যে ছেলেরা এই করুক। আর না হলে আপনি 5 বছরের বেশি এটা অবশ্যই কন্টিনিউ করাটা ঠিক হবে না। আর সিস্ট যেটা বললেন, এটা হচ্ছে আমাদের প্রতি মাসেই কিন্তু হরমোনাল পরিবর্তনের কারণে ওভারিতে সিস্ট হতে পারে। এগুলো কিন্তু একদম সিম্পল সিস্ট, আমরা ক্লিয়ার সিস্ট বলি, যেগুলো ফিজিওলজিক্যাল বলি। হ্যাঁ, আপনি যেহেতু এই কিছু বুঝবেন, আমাদের এই যেহেতু স্বাস্থ্য ইয়ের সাথে সম্পৃক্ত, এই জন্য কথাগুলো বলছি। এবং সিস্ট যদি কারো থাকে তার ট্রিটমেন্টও কিন্তু এই যে সুখী পিল বা আমরা যেটা বলি ওরাল কন্ট্রাসেপটিভ, মানে এটা কিন্তু ট্রিটমেন্ট হিসেবেও দেওয়া হয়ে থাকে। অতএব সিস্টের কারণে আপনি এটা খাচ্ছেন বা এটার কারণে এটা নিয়ে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আর যখন ছাড়বেন, ছাড়ার পরে দেখা যাচ্ছে 5-6 মাস আসলে অনেক সময় পিরিয়ডটা হয় না। যারা অনেক দিন যাবৎ
ইয়ে খায়, পোস্ট পিল অ্যামিনুরিয়া বলি আমরা, যে 3 বছর 4 বছর 5 বছর খায় তাদের 6 মাস অ্যামিনুরিয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আগে শিওর হতে হবে, অবশ্যই তখন আপনি বাচ্চা নিতেই চাচ্ছেন, আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন, যদি না থাকে তাহলে 6 মাস আপনি ওয়েট করতে পারেন যে হ্যাঁ হচ্ছে না কেন, তারপরে কিন্তু আপনাকে একটু ইভ্যালুয়েশন করে নিতে হবে। হ্যাঁ, যে যদি স্বাভাবিক নিয়মে 6 মাসের পরেও যদি আপনার পিরিয়ডটা নিয়ম মতো না হয় তখন একটু আপনি গাইনি বিশেষজ্ঞ একটু দেখিয়ে নিতে হবে। এছাড়া তেমন বড় ধরনের কোনো সমস্যা এর কারণে হবে না। আর আপনি যেটা বললেন মাঝে মাঝে ওয়েট বেড়ে যায় কমে যায়, এটা আসলে একটু আনইউজুয়াল, মানে হয়তো আপনার এত ইয়ে না যে আপনি খেলেন, আমরা তো ওয়েট দেখা যাচ্ছে যে 2 দিন পর পর, মানে আমি 2 দিন আগে ওয়েট মাপলাম, একটু পরে 3 থেকে 4 দিন পরে দেখি আমার ওয়েট 2 কেজি বেড়ে গেল। 2 কেজি বেড়ে গেল, এটা তো মানে আসলে এরকম হওয়াটা খুব অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে যে 2 কেজি এত, আপনি ওয়েট মেশিনটা একটু চেক করবেন, কারণ আমরা ওয়েট বাড়ানো সোজা, ওয়েট কমানোটা তো আরও কঠিন। আমরা অনেকেই চাই কি তাই না, ওয়েটটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে, কারণ কি এখন আপনি যেহেতু ভবিষ্যতে মা হবেন, বাচ্চা নেবেন, আমাদের কিন্তু ওবেসিটি এখন আমরা যেটা বলি এটা বর্তমান সময়ের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি তো এমনি পরে বাচ্চা নেবেন একটা বিষয়, তারপরে যদি ওবেসিটি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বাচ্চার ক্ষেত্রেও কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনি আপনার হাইট, ওয়েট, বিএমআই তো আপনি বুঝেন, আপনার উচ্চতা এবং ওজন আমরা জানি, আমরা কি বলি বলেন তো, যে স্বাভাবিক বিএমআই কত জানেন? আচ্ছা, এটা 18.5 থেকে 23.9। হ্যাঁ, এর মধ্যে যদি আপনার ঠিক থাকে, এটা এই রেঞ্জে যদি থাকে, আপনি আজকেই আপনার ওজন এবং উচ্চতা মেপে বিএমআইটা বের করবেন। জি জি, এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে বুঝবেন যে আপনি ঠিক আছেন। জি জি। আর ম্যাম আমার প্রেশারটা সবসময় লো থাকে, মানে আমার মাথা ঘোরা, আমি সবসময় মনে হয় যে আমরা তো কাজ করতে হয়, এখন কাজ করতে গেলে আমার প্রবলেম হয় মাথা ঘোরা, এবং আমার সবসময় প্রেশার লো থাকে। আমার আমার পরিদর্শিকা আপুর কাছে সবসময় প্রেশার মেপে থাকে আপনার প্রেশার? আমার 90/60 থাকে, আবার 70/40 হয়ে যায়। আচ্ছা, 70/40 হলে আসলে একটু লো। তো প্রেশার লো হলে আপনি যেটা করবেন, প্রতিদিন যেটা ভাতের সাথে হালকা একটু লবণ খেতে পারেন, আর প্রতিদিন একটা করে খাবার স্যালাইন, 1 থেকে 2 খাবার স্যালাইন, এটা খুবই আপনার উপকার হবে এবং আপনার ভালোও লাগবে। হ্যাঁ, আর এরপরেও যদি দেখা যাচ্ছে যে আপনার এই লোটা থাকে, যে কোনো আপনি খাওয়া দাওয়া করলেন ঠিক মতো, তারপরেও প্রেশার, একটা করে ডিম খাবেন, সেটাও কিন্তু অনেক কাজে লাগবে। তাহলে অবশ্যই আমি বলবো যে কাউকে একটু কার্ডিওলজিস্ট, কাউকে যদি সুযোগ থাকে একটু দেখিয়ে নেবেন। জি জি, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার প্রশ্নটা আমার ধারণা যে অন্য অনেকেরও অনেক উপকারে আসবে, যারা আসলে পিল খাচ্ছেন, কতদিন আসলে একটানা খেয়ে যাবেন, এই উত্তরটার মাধ্যমে আসলে সবাই উপকৃত হবেন। জি আপা, এরপরে? জি আপা, এরপরে আমাদের সাথে আমাদের আরেকজন সহকর্মী আছে, সঞ্জিদা আক্তার, উনি ওনার সমস্যার কথা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আগে যখন আমি মানে বিবাহিত হওয়ার আগে, তখন আমি কিন্তু মাসিক হওয়ার সময় প্রচুর রক্ত যাইতো, কিন্তু এখন এই কয় মাস মানে আমার মাসিক হওয়ার পর রক্ত জাস্ট 2 থেকে 3 দিন যায়, এরপর কোনো রক্তে যায় না। এতে মন খারাপ? 7 দিন যাইতো, কিন্তু এখন আর মাত্র 2 থেকে। এটাতে আপনার মন খারাপ? না, মন খারাপ না, মানে এটা কোনো সমস্যা কিনা এটা জানার ইচ্ছা। এটা আসলে সমস্যা না, এটা বরঞ্চ ভালো। হ্যাঁ, কারণ বেশি দিন রক্ত গেলে, পরিমাণ বেশি গেলে তো আপনার শরীর থেকে আয়রন কমে যাবে, আপনার দুর্বলতা দেখা দেবে, তাই না? তো 2-3 দিন যদি, আমাদের তো রেঞ্জ আছে, আমরা বলি কি 3 থেকে 7 দিন পর্যন্ত আমরা এভারেজ। তো আপনার যদি 3 দিন যায়, এটাতে আসলে মানে চিন্তা করার কোনো কারণ নেই। আপনার দেখতে হবে আপনার রেগুলার হচ্ছে কিনা। না, রেগুলার হচ্ছে, ওটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর এটা আপনার ভয়ের কোনো কারণ নেই। আর আরেকটা জানার ইচ্ছা হচ্ছে, মানে আমি তো একটা বাচ্চা আছে আমার, ওই বাচ্চাটা সিজার হয়েছে আর কি, এখন যদি দ্বিতীয়বার যদি কখনো বাচ্চা নিই, তাহলে কি নর্মালের জন্য ট্রাই করা যাবে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছেন। হ্যাঁ, এখন আমরা বলি যে একটা শব্দ বলি ভিব্যাক, হ্যাঁ, ভ্যাজাইনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন। তো আপনার আগের সিজারটা কেন হয়েছিল সেটা বলেন, কি জন্য? আগে আমার বাচ্চা যখন কনসেপ্ট করছি তখন আমার প্রচুর ব্লাড গেছে। বাচ্চা যেদিন জানছি আমি কনসেপ্ট করছি 1 মাসের সাথে সাথে ওই দিনটার মধ্যে আমার ব্লাড গেছিলো। তো এরপরে ডাক্তার বলছে যে ফুল বেড রেস্টে থাকার জন্য, তো পরে আমি টানা ফুল বেড রেস্টে ছিলাম। এরপরে বাচ্চা যখন মানে ডেলিভারি হওয়ার সময় তখন আবার ডাক্তারের কাছে গেছিলাম। আর এরপরে তো মাঝে মাঝে তো চেক আপ ছিলই, ওটা তো ডাক্তার আপনাকে যখন বললো যে আপনার সিজার লাগবে তখন কি বলেছিল? হ্যাঁ, আমার ব্যথার কোনো ব্যথাই নাই, ডেড ওভার কোনো ব্যথাই নাই আমার। আপনার জরায়ের মুখের কাছে ফুল আছে বা এরকম কোনো টার্ম এরকম কিছু বলেন নাই? আচ্ছা, মানে জরায়ের মুখটা একদম 40 সপ্তাহ হয়ে গিয়েছিল, 40 সপ্তাহ পুরা হয়েছিল কিন্তু ব্যথা উঠে নাই বা জরায়ের মুখ খুলে নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে মানে আপনার এটাতে পরবর্তীকালে নর্মাল ডেলিভারিতে আপনি যেতে পারেন, মানে একটা নর্মাল
প্রসবের জন্য আগে যার সিজার হয়েছে তার কতগুলো ক্রাইটেরিয়া আছে। কীরকম কারণ, আপনার যদি দেখা যাচ্ছে যে কারণটা পরবর্তীতে আর হবে না, যেমন ধরেন আপনার যদি আগে সিজারের কারণটা হতো যে আপনার চাপা পেলভিস, মানে যে রাস্তাটা দিয়ে বাচ্চাটা ডেলিভারি হয় ওটা রাস্তাটার অংশ চাপা থাকে, আমরা কন্ট্রাক্টেড পেলভিস বলি। অথবা দেখা গেছে রাস্তা ঠিক আছে, আপনার বাচ্চাটা অনেক বড় ছিল, সিপিডি যে আমরা বলি। তো ওই যদি আপনার পেলভিসটা যদি চিকন থাকে বা ন্যারো থাকে তাহলে তো এটার শোধরানোর কিছু নাই, তাহলে কিন্তু পরবর্তী বাচ্চাতেও আপনার ওই কারণটা রয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আবার ধর আগের বাচ্চাটা শ্বাস ভিতরে পায়খানা করে দিছে, আমরা বলি যে অনেক সময় বলি না মেকোনিয়াম স্টেন, যে বাচ্চা শ্বাসকষ্ট ছিল, ফিটাল ডিস্ট্রেস, সেটা পরবর্তী বাচ্চাতে নাও হতে পারে। এবং আপনার আগের যে সিজারটা সেটা কি ভালো কেউ করেছিলেন কিনা, বা ভালো কোনো জায়গায় দিনের সময়, মানে সব কিছু পরিবেশটা ঠিক ছিল, কোনো তাড়াহুড়া ছিল না। তো এরকম যদি সব থাকে তাহলে এইবার আপনার যখন আবার কনসিভ করবেন তখন নিয়মিত ফলো আপ করতে হবে আপনাকে। এক নম্বর কথা, আপনার যদি এর সাথে কোনো প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো জটিলতা না থাকে তাহলে অবশ্যই, না না আপনি তো জানেন না, আপনার যখন আপনি যখন গর্ভ ধারণ করবেন, পরবর্তীটার কথা বলছি। হ্যাঁ, তো এইটার গর্ভকালীন চেক আপ এবং আপনার ডেলিভারির সময় আপনার কোনো জটিলতা হবে না, আপনার রাস্তাটা ভালো, জরায়ের মুখ নিয়মের মধ্যে খুলছে, এবং যতটুকু আমাদের সময়ের সাথে সাথে জরায়ের মুখ খোলা উচিত সেইভাবে আপনি আগাচ্ছেন, এই পদ্ধতিগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি করা সম্ভব। কিন্তু তার সাথে মনিটর থাকতে হবে এবং আপনাকে এমন এক জায়গায় যেতে হবে যে কোনো কারণে, কারণ কি আগেরটা সিজার থাকলে অনেক সময় হয় কি যে জায়গাটা সেলাইয়ের জায়গাটা আমরা স্কার যেটা বলি, অনেক সময় কিন্তু ফেটে যেতে পারে। হ্যাঁ, একটা আশঙ্কা থাকে। তো এরকম যখন আপনি ভর্তি থাকবেন ডেলিভারির সময় আপনাকে অবশ্যই ডাক্তার তত্ত্বাবধানে থাকতে হবে, রেগুলার মানে ওই সারাদিনই আপনার মনিটর থাকতে হবে। তো এই সুযোগ যেখানে থাকবে অবশ্যই সেখানে আপনাকে যেতে হবে। যে কোনো সময় কোনো ঝামেলা দেখা গেলে যেন আপনাকে সিজারে নেওয়া যেতে পারে। হ্যাঁ, এরকম পদ্ধতি যেখানে আছে সেরকম জায়গা চিহ্নিত করে আপনাকে এটা ডিসিশন নিতে হবে। এটা এখন না, এটা আপনি যখন গর্ভ ধারণ করবেন তখন আপনার ডাক্তার, ইচ্ছা নাই বাচ্চা আরো 1 বছর পরে, হ্যাঁ আপনার ডাক্তারই আপনাকে বলে দিবে আপনার জার্নিটা কিরকম হচ্ছে, আপনি কি সুস্থভাবে আপনি আগাচ্ছেন কিনা, বাচ্চা আগাচ্ছে কিনা। হ্যাঁ, এটা আসলে ওই সময়ের উপরে অনেকটা নির্ভর করে। তবে আপনার যেহেতু আগে জটিলতা ছিল না, আশা করা যায় আপনি নর্মাল ডেলিভারি করাতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। জি আপা, এই তারপরে আমাদের সাথে একজন আছে ফাতেমা আক্তার। আসলে আপা বসতে চাচ্ছে না, আপার অনেক একটা সমস্যা আছে। আপার হয়ে যদি অনুমতি পাই তাহলে আমি একটু প্রশ্নটা করতে পারি? হ্যাঁ অবশ্যই। হচ্ছে আমাদের ফাতেমা আপা। অবশ্যই। জি, ফাতেমা আপার হচ্ছে বারবার বাচ্চা মিসক্যারেজ হয়, কোনো বাচ্চা ওনার নাই। বিয়ের বয়স কত বলেন? 8 বছর। ওনার বিয়ের বয়স 8 বছর, কিন্তু এই যাবৎ ওনার কয়েকবারই মিসক্যারেজ হচ্ছে। কোনো বাচ্চা পেটে আসার 2 মাস 2.5 মাসের মাথা ওনার মিসক্যারেজ হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের করণীয়, আপা খুব গরিব মানুষ, কোনো ট্রিটমেন্ট ডাক্তার শরণাপন্ন হতে পারছে না। আচ্ছা, প্রথমে আসলে সমবেদনা জানাই ওনার প্রতি যে পরপর 4টা। আমি একটু মার কাছে জানতে চাচ্ছি আপনার বিয়ের কত মাস বা কয় বছর পরে প্রথম বাচ্চাটা পেটে এসেছিল? 2.5 মাস থাকে, 2 মাস থাকে। কতদিন পরে হয়েছে? প্রথম বাচ্চা হয়েছে, প্রথম বিয়ে হয়েছে, তারপরে 5 বছর পরে আবার 2টা হয়ে নষ্ট হয়ে গেছে। এখন চিকিৎসা চালাইতে পারি না, খরচ করতে পারি না। কথাটা বুঝতে পারি না। আচ্ছা, যাই হোক, ওনার প্রথম বাচ্চাটা বিয়ের সাথে সাথে হচ্ছে ম্যাডাম, ওনার প্রথম বাচ্চা বিয়ের সাথে সাথে হচ্ছে, ওটা 2.5 মাসের মাথায় নষ্ট হচ্ছে। পরে উনি 5 বছর পর বাচ্চা নিয়েছে। মোটামুটি সবগুলাই 2 থেকে 3 মাসের মধ্যে কি নষ্ট, নাকি কোনো বাচ্চা 4 মাস 5 মাস হয়েছিল? 2 থেকে 3 মাসের ভিতরে সবগুলো নষ্ট হচ্ছে। আর ওনার কি আত্মীয়ের সাথে বিয়ে হয়েছিল কিনা একটু জিজ্ঞেস করেন। জি না, আত্মীয়ের সাথে বিয়ে হয়নি। আচ্ছা, এখন যেটা হচ্ছে কি এটা বারংবার গর্ভপাত, হ্যাঁ আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি রিকারেন্ট প্রেগনেন্সি লস, এটা কিন্তু খুবই আসলে দুঃখজনক একটা বিষয়। এটার কারণটা আসলে আমাদের জানতে হবে। হ্যাঁ, যে কি কারণে হতে পারে। প্রথম 3 মাসে যদি কোনো মায়ের 2 বা তার বেশি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে তার 50 থেকে 70% কারণ হচ্ছে আমরা বলি জেনেটিক। হ্যাঁ, মানে ক্রোমোজোমের, এটা হচ্ছে সেটা বাবার থেকেও আসতে পারে, মার থেকেও আসতে পারে। এটা উনি অত ভালো বুঝবেন না। এটা হচ্ছে যে আমাদের শরীর কি আমাদের জিন দিয়ে তৈরি না, আপনি তো বুঝবেন। হ্যাঁ, আমাদের শরীরে যে আমরা সায়েন্টিফিক্যালি যেটা বলি যে জিনের সমস্যা, এটা কিন্তু জিন ভূত না। হ্যাঁ, এটা আমাদের শরীরে কিছু গঠনতন্ত্র আছে যে জিনিসের মধ্যে ডিএনএ বলি, এখানে কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু ওই বাচ্চাটা বারবার নষ্ট হয়ে যেতে পারে। 70% এই কারণে হয়। অথবা ওনার ওই সময় রক্তের কোনো সমস্যা ছিল কিনা, যেমন ডায়াবেটিস ছিল কিনা, উনি আদৌ টেস্ট করছে কিনা আমরা জানি না। হ্যাঁ,
যদি ওনার থাইরয়েডের হাইপোথাইরয়েড থাকে, অথবা ওনার জরায়ুতে খুব বারবার ইনফেকশন হচ্ছে, এরকম যদি কোনো ঘটনা থাকে, অথবা জরায়ুর ভিতরে কোনো পর্দা থাকে। জরায়ুর কিন্তু আমাদের গঠন আছে, স্বাভাবিক গঠন একরকম, আবার জরায়ু কিন্তু অনেক সময় ভেতরে পর্দা থাকতে পারে, উপরে ভাঁজ করা থাকতে পারে, জরায়ুর ভিতরে টিউমার থাকতে পারে। এই যে বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলো কারণেও কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে যে যখন বড় হওয়ার চেষ্টা করে তখন এই পর্দার কারণে হয়তোবা সে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সবগুলোই কিন্তু আমাদের জানা, মানে মুখে যেটা আমরা শুনবো সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে ওনার কি কারণ আছে। তো এটা আমাদের কি করতে হবে, এটা জানতে হলে কিছু রক্তের পরীক্ষা করতে হবে, আর খুব ভালো একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আরও কিছু কারণ আছে যেটা কিন্তু আমরা আজকাল খুব পাচ্ছি, অটো ইমিউন ডিজিজ বলি। হ্যাঁ, আমরা সিস্টেমিক লুপাস ইরাইথোমাটোসাস বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এটাও রেয়ার কিন্তু আমরা পাচ্ছি যাদের এরকম 4 বার 3 বার বাচ্চা নষ্ট হচ্ছে। হ্যাঁ, এই পরীক্ষাগুলো আমার মনে হয় না ওখানে হয়। হ্যাঁ, তো উনি যদি কষ্ট করে কোনোভাবে সম্ভব হয় আমাদের, যেমন আমি ঢাকা মেডিকেলে রয়েছি, এখানে আসতে পারেন, বা ঢাকার যে কোনো জায়গায় আসলে পরীক্ষাগুলো পিজি হাসপাতালেও হয়। তো ওনাকে আমি বলবো কষ্ট করে হলেও উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে ঢাকায় এসে আমাদের মতো হাই রিস্ক প্রেগনেন্সি বিশেষজ্ঞ শরণাপন্ন যদি উনি হন, তাহলে আমরা ওনাকে ইভ্যালুয়েশন বা দেখতে পারি যে ওনার আসলে কি কি কারণ। আমরা টেস্টগুলো করলে আমরা জানতে পারবো যে আসলে কারণ পাওয়া যাচ্ছে কিনা। যদি আমরা কারণ পাই তাহলে চিকিৎসা একরকম, এবং আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে কোনো মা 6টা 7টা বাচ্চা নষ্ট হয়েছে, 8 নম্বর বাচ্চাটা কিন্তু অনেক সুস্থভাবে, মানে সুস্থ ডেলিভারি হয়েছে, এরকম অনেক ইতিহাস আছে। তো আমি ওনাকে বলবো ওনার একটু পরীক্ষা করে আসলে আমাদের ওনাকে জানাতে হবে ওনার কোন ধরনের সমস্যা। আর যদি কোনো কারণ না থাকে, আমরা কিন্তু 50% কোনো কারণ নাও পেতে পারি। আমি যে বললাম যে প্রথম 3 মাসে কারণ এই কারণগুলো রয়েছে, জেনেটিক কারণ, জ্বরের ভিতরের গঠনগত কারণ, রক্তের সমস্যা, এগুলো নাও থাকতে পারে। সেক্ষেত্রে তো আরও ভালো, আমরা ওনাকে বলবো যে মা আপনি চেষ্টা করেন, আপনার পরবর্তী প্রেগনেন্সি ইনশাআল্লাহ আপনি একটা সুস্থ বাচ্চার মুখ দেখতে সমর্থ হবেন। মানে আশাহত হওয়া যাবে না। হ্যাঁ, আপনাকে একটু কষ্ট করে হলেও পরীক্ষাগুলো একটু করতে হবে। উনাকে দেখে আমার কিন্তু মনে হচ্ছে যে উনি নিজে একটু দুর্বল এবং কিছুটা অ্যানিমিক মনে হচ্ছে। মানসিকভাবে মানসিক বিষাদ তো আছে, এবং ওনার রক্তশূন্যতাও আছে, উনি সহজ হতে পারছেন না এবং রক্তশূন্যতা আছে দেখে বোঝা যাচ্ছে। মার্জান আপা, উনাকে একটু বলবেন নিজের প্রতি একটু যত্ন নিতে, এবং তারপরে চিকিৎসা যা আছে যেগুলো আসলে আমাদের ম্যাডাম আজকে ওনাকে পরামর্শ দিলেন, সেই পরামর্শ অনুযায়ী যদি উনি কাজ করতে পারেন খুবই ভালো। কিন্তু তারপরেও আমি বলবো যে ওনার নিজের প্রতিও যত্নবান হওয়ার দরকার আছে। আল্লাহ যদি চান, বা আসলে আমরা যে ওনার যে চাওয়া একটি সন্তান, সেটি আসলে সবারই চাওয়া, কিন্তু তারপরেও তার মানে এই না যে ওনার নিজের জীবনকে উনি একেবারে সন্তানের জন্য যে হ্যাঁ আমাকে সবকিছু ত্যাগ করে দিতে হবে, না খাওয়া বা তা না, আপনাকে ফিট থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমি সব মাদেরকেই বলি যে, আমি একটা কথা এই প্রসঙ্গে বলে ফেলি যে প্রি কনসেপশনাল কাউন্সেলিং, হ্যাঁ, যে আমি গর্ভধারণ করতে যাব, বা আমি যখন একটা মেয়ে, একটা মা বা বোন, আমি নিজে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড়। এখন সময় পাল্টে গেছে, যে মানে চাপিয়ে দেওয়ার বিষয় না যে বিয়ে করলাম, শাশুড়ি বললো বা আমার মা বললো যে আমি নাতি নাতনির মুখ দেখতে চাই, এটা কিন্তু অবশ্যই চাওয়া তাদের থাকবে, কিন্তু আমাদের যে মাটা এই যে 9 মাস একটা বাচ্চাকে বহন করবে, সেই মাটার থেকেও তো প্রস্তুতি দরকার, তাই না? এই জন্য আমি যেটা বললেন, উনি বললেন, আমরা বলছি যে নিজেকে প্রস্তুত থাকতে হবে শারীরিক এবং মানসিকভাবে, যে আমি একটা নতুন জিনিসকে আমি গ্রহণ করব, আমার কিছু পরিবর্তন হবে, সেটার সাথে আমাকে ম্যাচ করতে হবে। এই জন্য যতটুকু সম্ভব আগে নিজেকে ঠিক রাখতে হবে। আপা, উনি আসলে আমাদের কথা কতটুকু বুঝতে পেরেছেন। মার্জান আপা, পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান শেষ হলে আপনারাও একটু ওনার দিকে খেয়াল রাখবেন। আপনারা তো ওনার বেশি কাছে থাকেন। জি আপা, উনি আমাদের পাশে আছে, এজন্য আমার সমস্যাটা আমরা বুঝতে পারছি। আচ্ছা আপা, যদি আমাকে অনুমতি দাও, আমি ম্যাডামকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের নিয়মিত দৈনিক কাজের মধ্যে আমরা যে সমস্যাটা ইদানিং খুব একটা বেশি পাচ্ছি, যদি অনুমতি পাই তাহলে আমি ম্যাডামকে একটু প্রশ্ন করতে পারি? বলেন আপা। সেটা হচ্ছে গত 2 মাস আমরা একটু বেশি দেখা যাচ্ছে যে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস এই সময়গুলোতে পেটে বাচ্চা মারা যাচ্ছে। মায়ের কোনো শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু পেটে বাচ্চা মারা যাচ্ছে। এটার কোনো কারণ, গত 2 মাসে আমি 9 জন মা পেয়েছি যাদের কোনো সমস্যা ছাড়াই, কোনো কারণ ছাড়াই পেটে বাচ্চা মারা যাচ্ছে। আপনি যেটা বললেন এটা আমার নিজের অবজারভেশন বলতে, আমি যেহেতু ঢাকা মেডিকেলে কাজ করি, আমাদের প্রতিটা অ্যাডমিশনে, হ্যাঁ, সপ্তাহে তো 7 দিনই অ্যাডমিশন, হ্যাঁ, এটা তো জানেনি, প্রতিটা অ্যাডমিশনে 4টা থেকে 8টা পর্যন্ত আইওডি কেস আসতেছে, মানে মৃত বাচ্চা নিয়ে মা ভর্তি হচ্ছে। হ্যাঁ, এটা আমরা নিজেরাও কিন্তু এটা নিয়ে আলোচনা করছি যে কেন ইদানিং এই জিনিসটা বেশি হচ্ছে।
হ্যাঁ, তো আপনার সাথে তো জিনিসটা আরও শেয়ারিংয়ের বিষয় চলে আসলো। এই জন্য আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা মা যখন গর্ভধারণ করে, দেখা এই যে আমি এখানে যে মাগুলো বসে রয়েছেন তারা কিন্তু ম্যাক্সিমামই, আমার যেটা অ্যাজাম্পশন, ম্যাক্সিমামই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেন নাই, হয়তো বলা হয়েছে করছি, যাওয়া হচ্ছে না, এরকমভাবে করা হয়। তো যে সময় ওনারা আসেন বা যে সময় শেষের দিকে ওনারা জানতেও পারেন না কার কি সমস্যা রয়েছে। তো প্রথমে আমি যেটা বলি, আপনার কারণ যদি জানতে চান 50% বা 50% এটারও আমরা কারণ জানি না, যেটাকে ডাক্তারি ভাষায় ইডিওপ্যাথিক বলি। তবে এখন যেটা আমরা বলি এনভায়রনমেন্ট, পরিবেশের কিছু দূষণ আমরা দেখছি। খাবার দাবার একটা ফ্যাক্টর, যে খাবার দাবারে আমরা কতটুকু ভালো খাবার খাচ্ছি। হ্যাঁ, এইগুলো যখন আমরা যেটা বলি যে গর্ভের 3 মাসের মধ্যে কিন্তু একটা সন্তানের সব কিছু গঠনতন্ত্র তৈরি হয়ে যায়, আর পরের যে আস্তে আস্তে 6 মাস কিন্তু এটা বড় হতে থাকে, তাই না? তো লাস্টের দিকে যে বড়, আমি একটু আগে কিছু কারণ বললাম, যে অটো ইমিউন একটা কারণ বললাম, যে এসএলই বা আপলা, অ্যান্টিফসফোরিস সিনড্রোম, এই কারণেও বাচ্চা পেটের মধ্যে মারা যাচ্ছে। হয়তো মা জানে না, আপনি যেটা বলেন যে কোনো কারণ নাই, কারণ হয়তো বা আছে কিন্তু ওনারা কখনো ইভ্যালুয়েশনই করেন নাই। আমরা যেমন রক্তের ডায়াবেটিস প্রচুর মা আমরা পাচ্ছি, হ্যাঁ, যে গর্ভকালীন ডায়াবেটিস। তো গর্ভকালীন ডায়াবেটিস একটা মাত্রা থাকে, সেই মাত্রার অতিরিক্ত যদি হয়ে যায় সেটা বাচ্চার জন্মগত ত্রুটি করে, সেটা হয়েও কিন্তু বাচ্চা মারা যেতে পারে, সেটা আমরা কেউ জানি না। এবং গর্ভকালীন ডায়াবেটিসে দেখা যাচ্ছে যে পেটের ভিতরে যে বাচ্চাটা থাকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু বাচ্চার আক্রান্ত হতে পারে, এবং হার্টের সমস্যাটা খুব বেশি দেখা যায়। এই জন্য হঠাৎ করে বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে। হ্যাঁ, তারপরে এই যে আমরা বললাম যে তার ইনফেকশন, অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে মায়েরা জ্বর থাকে, একটু হালকা সর্দি কাশি মনে করে, কিন্তু এটা কেউ জানে না অনেকগুলো ভাইরাল ইনফেকশন কিন্তু মাদের হয়। হ্যাঁ, বিশেষ করে সাইটোমেগালো ভাইরাস, হ্যাঁ, রুবেলা ভাইরাস, যেগুলো আমাদের মায়েরা কিন্তু স্ক্রিনিং করে না। তো এগুলো যদি শরীরে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনাগুলো থেকে যায়। থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েড যদি থাকে, কোনো কারণে জানেই না মা, সে এই থাইরয়েডের স্বল্পতা বা ঘাটতি নিয়ে সে প্রেগনেন্সি পার করছে, শেষের দিকে এসে মারা যাচ্ছে। এবং আরও বেশি যেটা হচ্ছে কি উচ্চ রক্তচাপ, প্রিএক্লাম্পসিয়া রোগীগুলোর কিন্তু পেটের মধ্যে বাচ্চা হঠাৎ করে মারা যায়। মার্জানা আপা, আমরা আসলে অনেকগুলো কারণ শুনলাম আপনার কাছ থেকে। আমরা আশা করছি আসলে আপনি যে সমস্যার কথা বলেন, ম্যাডাম নিজেও বলছেন যে ব্যক্তিগত অভিজ্ঞতা উনিও পাচ্ছেন এই কেসগুলো, সচেতনতার মাধ্যমে হয়তো আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিয়ে আনতে পারবো। জি মার্জানা আপা, আর কি কোনো কেউ আছেন? আমাদের সাথে মারজাহান আক্তার। কে গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার বয়সটা বলবেন, তারপরে কি ধরনের সমস্যা? 25 হচ্ছে বয়স। আচ্ছা, বলেন আপা, কি সমস্যা হচ্ছে? আমার কোমর ব্যথা আর পায়ের মুড়া ব্যথা, ওটালে হাঁটতে পারি না। তারপরে অ্যালার্জি আছে, পরে দিয়ে যায় আপনার গুড়ানি আছে, চোখে মুখ অন্ধকার, গুড়ানি উঠলে আর চোখে মুখে কিছু দেখি না, সব অন্ধকার হয়ে যায়। অনেকক্ষণ তাই চুপ করে বসে থাকা লাগে, মানে মাথা ঘুরায়, চোখ মুখ অন্ধকার হয়ে যায়, তো পায়ে ব্যথা, কোমরে ব্যথা। আচ্ছা, আপনার সন্তান কয়টি? আমার 3 সন্তান। 3 সন্তান। ছোটটার বয়স কত? 6 বছর। 6 বছর। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনি কি কখনো আপনার রক্তচাপ, যেটা আমরা বলি ব্লাড প্রেশার, কখনো কি চেক করাইছিলেন কোনো ডাক্তার বা ওনাদের কাছে, হেলথ কর্মী ওনাদের কাছে এসে? জি না, করার নাই। জি না। তো আপনার যেটা আমি বললাম যে এই যে মাথা ঘোরানো, মাথা ব্যথার, হ্যাঁ, সেটা প্রথম সাধারণ যে কারণ যদি আমি বলি সেটা বলবো যে পুষ্টিহীনতা, হ্যাঁ, আয়রনের স্বল্পতা বা অন্যান্য ভিটামিনের স্বল্পতা থাকলে যেটা হতে পারে। আর এছাড়া যদি কোনো রোগ থাকে, যেমন কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, কারো যদি মাইগ্রেনের কোনো সমস্যা থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু, বা চোখেরও যদি সমস্যা থাকে, তাহলেও কিন্তু এই মাথা ঘোরানোটা থেকে যেতে পারে। তো আপাতত যেটা ওনার মাথা ঘোরানোর জন্য আমি রাসেল সাহেবকে বলবো নোট করতে, আমরা নোরিয়াম ট্যাবলেট, নোরিয়াম 5 মিলিগ্রাম একটা করে 2 বেলা 7 দিন খেতে বলি, এবং একই সাথে ট্যাবলেট যেটা আমরা বলি নাপা 500 মিলিগ্রাম, এটা একসাথে দুটো করে খাবার পরে 3 বার, যে কয়দিন মাথা ব্যথা থাকে। এটা একই সাথে কিন্তু কোমরের ব্যথার উপরেও কাজ করবে। এবং আমি যেটা বললাম যে ক্যালসিয়াম এবং ভিটামিন বি, এটা উনি খাক, দেখা যাক 2 সপ্তাহ খাওয়ার পরেও যদি তার কোনো উন্নতি না হয় আপনার, তখন কিন্তু আপনাকে অবশ্যই চেক আপে যেতে হবে। হ্যাঁ, যাওয়ার পরে আপনার কারণটা নির্ণয় করার পরে তারপরে পরবর্তী চিকিৎসা নিতে হবে। আর যদি ভালো হয়ে যান তো এভাবে আপনি 2 মাস কন্টিনিউ করবেন, মানে চালিয়ে যাবেন। ঠিক আছে আপা, বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মার্জানা আপা, এরপরে কে আছেন? জি, এরপরে আমাদের সাথে আছে রত্না আক্তার। রত্না, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আপা, বলেন আপনার বয়স বলেন। আমার বয়স 20 বছর। 20 বছর? জি। হ্যাঁ, কি সমস্যা? আমি গর্ভবতী। জি, এখন কি সমস্যা হচ্ছে আর কত মাসের? 8 মাস শেষের দিকে, আর 2-3 দিন আছে। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে? আমার 6 মাস পর থেকে চুলকানি সারা শরীরে। আচ্ছা, 6 মাস পর থেকে, তার মানে 2 মাস যাবত আপনার চুলকানি চলছে, তাই তো? জি। আচ্ছা, এর জন্য কোনো ওষুধ খেয়েছেন বা কাউকে জানিয়েছিলেন? জি। কি খেয়েছেন বলতে পারবেন? আচ্ছা, ওষুধের নাম বলতে পারবেন না, তাই তো? জি না। অসুবিধা নাই। এখন আমরা যেটা বলি যে অনেক সময় একটু অ্যালার্জি থাকলে হতে পারে, কিন্তু গর্ভকালীন সময়েও কিন্তু একটা চুলকানোর একটা অসুখ আছে, হ্যাঁ, সেটাকে আমরা অনেক সময় বলি অবস্টেটিক কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি। হ্যাঁ, অনেক সময় মারা, আপনার চুলকানোটা কি হাতে পায়ের তালুতে বেশি হয় নাকি সারা শরীরে? হাতে পায়ে তালুতে হয় চুলকানি, হাতে পায়ে তালু। এবং কখন, দিনের বেলা বেশি চুলকায় না রাতের বেলা বেশি চুলকায়? রাতের বেলায় বেশি চুলকায়। রাতের বেলা। এই যে এটা কিন্তু ইদানিং আমরাও কিন্তু পাচ্ছি আমাদের হসপিটাল এবং প্রাইভেট প্র্যাকটিসে, যে এই যে হাত পায়ের চুলকানো এবং রাতে বেশি চুলকানো এবং 28 সপ্তাহের পরে, হ্যাঁ, সাধারণত এই রোগটা হয়ে থাকে। আমরা এটাকে বলি গর্ভকালীন এক ধরনের মানে জন্ডিস টাইপের। হ্যাঁ, ওনার জন্ডিস হয়েছে কিনা এটা না দেখে আমরা বলতে পারবো না, কিন্তু এটা একটা নাম রয়েছে যেটাকে আমরা অবস্টেটিক কোলেস্টেসিস বলি। হ্যাঁ, এটা যেটা যদি হয় তাহলে ওনাকে যেটা করতে হবে, আর্সকল নামে, আমি রাসেল সাহেবকে অনুরোধ করব, হ্যাঁ, আর্সকল নামে একটা ট্যাবলেট আছে, এটা 150 মিলিগ্রামে পাওয়া যায়, 300 পাওয়া যায়, দুবেলা করে 2 থেকে 3 মাস উনি খাবেন। আর লসিও ক্যালামিন নামে একটা লোশন রয়েছে, যেটা উনি দিনে 2 বার ব্যবহার করবেন সারা শরীরে। এবং এর সাথে চুলকানো যদি না কমে, একসাথে আমরা ফেনাডিন জাতীয়, মানে ফেনাডিন অথবা ফেক্সো 120 মিলিগ্রাম উনি রাতে একটা করে খাবেন 5 থেকে 7 দিন। এবং আমি আপনাকে যেটা অনুরোধ করব যে আপনি কি কোনো গাইনি বিশেষজ্ঞকে বা ওখানে হেলথ কমপ্লেক্সে কাউকে কি দেখিয়েছেন, কোনো ডাক্তারকে? জি। আচ্ছা, কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন? জি। আচ্ছা, আপনি পরীক্ষা নিরীক্ষাগুলো অবশ্যই করবেন। এবং আমি সাথে যে মানজনী আছে তাকে আমি বলছি যে যাদের এই ধরনের চুলকানোটা থাকে, এটা কিন্তু ডেলিভারির পরপর একদম ভালো হয়ে যায়। হ্যাঁ, এতে টেনশনের কোনো কারণ নাই। কিন্তু এই ধরনের বাচ্চারা হঠাৎ করে পেটের মধ্যে নড়াচড়া একটু কমে যেতে পারে। আমি এই মাকে বলবো যে আপনি নিয়মিত ধরেন 2 সপ্তাহ হোক বা 1 মাস পরে হোক ডাক্তারের চেকআপে থাকবে এবং বাচ্চার নড়াচড়াটা আপনাকে খেয়াল করতে হবে। আপনার মাধ্যমে আমি সমস্ত মাকে বলছি, যখন 7 মাসের পরে প্রতিটি মায়ের নিজের বাচ্চাটা ভালো আছে কিনা, আপনারা তো অনেক সময় যেতে পারেন না স্বাস্থ্যকেন্দ্রে, এটা নিজেরাই খেয়াল করবেন। কিভাবে খেয়াল করবেন? যে আপনার বাচ্চাটা 12 ঘন্টায় 100 বার নড়লে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা বলছি যে 12 ঘন্টায় কমপক্ষে 10 বার নড়ে কিনা, এই জিনিসটা আপনাকে একটু খেয়াল করতে হবে। তো এটা আপনি কিভাবে করবেন? আপনারা তো সকালে সবাই উঠেন, নামাজ পড়েন, গ্রামে তো মোটামুটি ভোরবেলায় উঠেন 6টার দিকে বা, হ্যাঁ, তাই না? তো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 ঘন্টা হয় না? তো আপনি একটা কাগজ আর কলম রাখবেন, অথবা যদি কলম না থাকে কাগজেই একবার, যতবার বাচ্চাটা নড়বে একবার করে কাগজটা ছিঁড়বেন। তাহলে দিন শেষে আপনি 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি দেখেন যে আপনি 12 বার বা 10 বার ছেঁড়া হয়ে গেছে, তার মানে আপনার বাচ্চাটা ভালো আছে। এভাবেও করতে পারেন, অথবা আরেকভাবে করতে পারেন যে আপনারা তো 3 বেলা খাবার খান, সকাল দুপুর রাত, খাবার 1 ঘন্টা পরে বাচ্চাটা 3 থেকে 4 বার নড়লো কিনা এটা খেয়াল করবেন। তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার বাচ্চাটা সুস্থ আছে। এটা হচ্ছে সম্পূর্ণ মারা নিজেদের মধ্যে নিজেরা চেষ্টা করবেন। এবং দুপুরে 2 ঘন্টা বিশ্রামে থাকবেন, রাতে কমপক্ষে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। এবং যদি সম্ভব হয় আমরা বলি বাম কাতে শুবেন, এটা বাচ্চার জন্য অক্সিজেন সরবরাহটা ভালো হয়, বাচ্চার নড়াচড়াটা ভালো থাকে। চেষ্টা করবেন বাম কাতে শুতে যখন আপনারা বিছানায় শুবেন। আর যদি আপনার সুবিধা হয় তাহলে উনি লিখেও রাখতে পারেন, যতবার আপনার শিশুটি আসলে পেটে নড়াচড়া করছে আপনি চাইলে দাগ দিয়ে রাখতে পারেন, অথবা আপনি লিখেও রাখতে পারেন। এইভাবে মনিটর করাটা বা ঠিকমতো খেয়াল রাখাটা আসলে জরুরি। এখন উনি যেহেতু 8 মাসের গর্ভবতী, এখন উনি যে সমস্যা আছে, ওনাকে ঠিক কতদিন পর পর আসলে আপনি ডাক্তারের কাছে যেতে বলবেন? আর কিন্তু খুব অল্প দিন বাকি আছে। আমরা এই সময় বলি যে আসলে 2 সপ্তাহ পর পর যাওয়াটা আইডিয়াল। উনি যদি তাও নাও যেতে পারে, অ্যাটলিস্ট উনি 3 সপ্তাহ পর যাক। 3 সপ্তাহ পরে যেতে হবে, তাও না পারলে অবশ্যই 1 মাস পরে উনি যাবে, মানে তাও যেতে হবে, এটা হচ্ছে কথা। আপা, আপনার আর কি কোনো প্রশ্ন আছে? আমার হাত পা জ্বলে, ঘুম বেশি হয়। ঘুম বেশি হয়? ঘুম বেশি তো ভালো, রেস্ট নিলে তো আপনার জন্য আরো ভালো। হ্যাঁ, ঘুম বেশি হলে এটা অসুবিধা। হাত পাও অনেক জ্বলে। আচ্ছা, হাত পা জ্বললে ওই যে ভিটামিন বি যেটা আমরা বললাম, হ্যাঁ,
সলভিট বি বা নিউরোবি, যেটা আমি একটু আগে বলছিলাম, সেই ওষুধগুলো দুবেলা করে 2 মাস খাবেন। এখন তো আপনার শেষের দিকে চলে আসছে, ডেলিভারি পর্যন্ত আপনি ভিটামিন বিটা খেতে পারবেন আয়রন ক্যালসিয়ামের সাথে। ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। এবং আপনার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। আপনি যখন আসলে ডেলিভারি হবে, কোথায় হবে, কিভাবে হবে, আপনি সেখানে কিভাবে যাবেন, এই বিষয়গুলো কিন্তু এখনই গুছিয়ে রাখতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। এমনকি হাতে কিছু টাকা পয়সাও জোগাড় করে রাখবেন, যদি কোনো ওষুধপত্র কেনা লাগে অথবা যদি কোনো কিছু দরকার হয়। আমরা অনেক সময় বলি যে রক্তেরও প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আপনার ব্লাড গ্রুপটা কি জানেন আপনি? জি, প্রতিটা মার কিন্তু ব্লাড গ্রুপ জানতে হবে। হ্যাঁ, কারণ কখন কোনো এক সময় সবকিছু ভালো থাকলেও কিন্তু দেখা যাচ্ছে ডেলিভারির সময় কোনো একটা জটিলতা হঠাৎ করে হয়েও যেতে পারে, সব ভালো থাকলেও। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে। যেটা ম্যাডাম বললেন যে হ্যাঁ আমরা কোথায় যাব, ওই সময় আমার সাথে কে থাকবে, আমাকে সাহায্য করার মতো কে থাকবে, আমার হাতে কিছু টাকা পয়সা আমাকে জোগাড় করতে হবে, যে কোনো ইমার্জেন্সি হলে লাগে কিনা এবং ব্লাড লাগে কিনা আপনার গ্রুপের সাথে মিলায়। একদম আপনার হাজবেন্ড বা আপনার ভাই বোনের রক্ত কিন্তু আমরা নেই না, এটা কিন্তু জানতে হবে। মারা যারা আছেন আপনারা অনেকেই আগে বলতো যে নিজেদের রক্ত সবচেয়ে ভালো রক্ত প্রয়োজনের সময়, কিন্তু এটা আসলে বদলে গেছে। নিজেদের রক্ত কিন্তু ক্ষতিও করতে পারে, হ্যাঁ, রিয়াকশন বেশি হয়। এর জন্য একটু দুঃসম্পর্কে কিন্তু যাদের শারীরিক কোনো অসুস্থতা নেই, এই ধরনের একজন মানুষকে ঠিক করে রাখবেন যার রক্তের সাথে আপনার রক্তের গ্রুপ মিলে আছে, সেরকম একজন লোকের ফোন নাম্বার রেখে দেবেন এবং ওনাকেও আসলে জানিয়ে রাখবেন যে যদি দরকার হয় ওনার সাথে আপনি যোগাযোগ করবেন রক্ত দেবার জন্য। এবং অবশ্যই আপনি কিভাবে হাসপাতাল পর্যন্ত যাবেন, অনেক সময় দেখা যায় যে আমরা প্রয়োজনের সময় ট্রান্সপোর্ট পাই না, গাড়ি পাই না, বা আমরা কিভাবে যাব, হঠাৎ করে রাতের বেলা আপনার হাসপাতালে যাওয়া লাগতে পারে। সমস্ত মা এখানে যারা আছেন তাদের সবাইকে বলছি, কিন্তু যেহেতু আপনি একেবারে 8 মাস মানে প্রায় শেষের দিকে এসেছেন, আপনার জন্য খুব জরুরি এই ব্যবস্থাগুলো গুছিয়ে রাখা। ঠিক আছে আপা? ঠিক। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্জান আপা, এই মুহূর্তে সবার মোটামুটি আমাদের প্রশ্ন শেষ। জি মার্জান আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো মানুষের সাথে, আমাদের অনেকগুলো মায়ের সাথে কথা বলতে পেরেছি আপনার মাধ্যমে, আপনার সাথে, এবং রাসেল ভাই আমাদের সাথে ছিলেন। আপনাদের মাধ্যমে আসলে ওনাদের সমস্যাগুলো শুনতে পেরেছি এবং ম্যাডামের মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে প্রশ্নের মাধ্যমে আমরা যে উত্তরগুলো পেয়েছি, আশা করি এগুলো আমাদের মায়েদের কাজে লাগবে, আমাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে এবং কথা হবে আরও অন্যান্য নানা রকমের স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং তার সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।